হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএইচপি শিখুন বাংলায়। এই ক্লাসগুলির মাধ্যমে আমি আপনাদেরকে বাংলা ভাষাতে স্টেপ বাই স্টেপ পিএইচপি শেখাবো। তো আমার আগের ভিডিওগুলি যদি তোমরা দেখে না থাকো তাহলে সেই ভিডিওগুলি দেখে নাও, তাহলে আজকের ভিডিওর বিষয়টি বুঝতে তোমাদের অনেক সহজ হবে। আমি এর আগের ভিডিওগুলিতে আলোচনা করেছি পিএইচপি বেসিক সম্পর্কে এবং পিএইচপির প্রথম প্রোগ্রাম কি করে লিখতে হয় এবং একটি পিএইচপি প্রোগ্রাম লিখতে গেলে তার কি কি রিকোয়ারমেন্ট আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আমার আগের ভিডিওগুলি তৈরি করেছি। তো তোমরা সেই ভিডিওগুলি একবার দেখে নাও বা এই ভিডিওর পরে সেগুলো একবার দেখে নিও, তাহলে তোমাদের এই বিষয়গুলি বুঝতে আরও সুবিধা হবে। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের পিএইচপি ভেরিয়েবল, অর্থাৎ একটি পিএইচপি প্রোগ্রামে আমরা ভেরিয়েবলগুলি কি করে লিখব বা ভেরিয়েবল নিয়ে কি করে কাজ করব সেই বিষয়গুলি আজকে এখানে আমরা জানব। তো ভেরিয়েবল সম্পর্কে সেই বিষয়গুলি বা প্রোগ্রামিং করার আগে আমরা বেসিক কিছু কথা জেনে নিই। যেমন পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভেরিয়েবলের নামের প্রথমে আমরা ডলার চিহ্নটি ব্যবহার করে থাকি। তা তোমরা এর আগের ভিডিওটি যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝে গেছো, কারণ আমি এর আগে একটি ভেরিয়েবল নিয়ে একটি উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়েছিলাম। এবং আমরা যখন পিএইচপি প্রোগ্রামে কোনো ভেরিয়েবল নিয়ে কাজ করব, তো তখন সর্বশেষ কাজের যে মান হবে ভেরিয়েবলের মান বা ভ্যালু সেটাই হবে। আর আমরা পিএইচপিতে ভেরিয়েবলের মান সাধারণত ভেরিয়েবলের নামের পাশে ইকুয়াল চিহ্ন দিয়ে বসিয়ে থাকি। এটা তোমরা দেখেছো যে ইকুয়াল চিহ্নের বাঁদিকে ভেরিয়েবলের নাম হয় এবং ডান দিকে ভেরিয়েবলের মান বসে। পিএইচপিতে আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করি তো তখন আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তার সামনে ডেটা টাইপ লেখার প্রয়োজন হয় না। এবং পিএইচপির একটি গুণ আছে বা বৈশিষ্ট্য আছে যে পিএইচপি কাজের সময় বা আমরা যখন কোনো কাজ করব পিএইচপিতে তখন প্রয়োজন মতো নিজেই ডেটা টাইপ চেঞ্জ করে নিতে পারে। তো এই বিষয়টি, এই যে কথাটা বললাম, এটা খুব কমপ্লিকেটেড একটি কথা। তো এই কথাটা আমরা পরবর্তী যখন প্রোগ্রামিংগুলো করব তখন বুঝতে পারবো, এখন একটু আমাদের বুঝতে অসুবিধা হবে বা আমিও সেই বিষয়ে খুব বেশি তোমাদেরকে বলবো না। তো এখন আসি যে পিএইচপিতে আমরা সাধারণত কত প্রকার ডেটা টাইপ দেখতে পাই বা পিএইচপি কত প্রকার ডেটা টাইপ নিয়ে কাজ করে। পিএইচপি আমাদের সাধারণত 8 প্রকার ডেটা টাইপ নিয়ে কাজ করে। এক, ইন্টিজার। আর ইন্টিজারে কোন ভ্যালুগুলো বসে সেটা তোমরা জানো, যে দশমিক সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাগুলো হয় সেগুলোকে আমরা ইন্টিজার হিসাবে ব্যবহার করি, যেমন 1, 2, 3, 4 এগুলো। এরপরে আসে ডাবলস। ডাবলস বলতে আমরা কি বুঝি, যে দশমিক সংখ্যা, অর্থাৎ আমি যদি 3.5, 4.6 এরকম কোনো সংখ্যা নিয়ে কাজ করি তখন সেটাকে ডাবল নিয়ে কাজ করব। এরপরে আছে বুলিয়ানস। বুলিয়ানসের দুটো মান হয় ট্রু নয় ফলস, যেটা আমরা 1, 0 দিয়েও বুঝিয়ে থাকি। তো নর্মালি আমরা এখানে ট্রু ফলসটাই ব্যবহার করব। এরপর আছে নাল। নাল মানে আমরা তার কোনো ভ্যালু নেই তার কোনো মান নেই, মানে ব্ল্যাঙ্ক একটি জায়গা, তো সেক্ষেত্রে আমরা নাল ব্যবহার করব। স্ট্রিং, আমরা যখন কোনো একটি ক্যারেক্টার বা ক্যারেক্টারের সিকুয়েন্স বা যেমন মনে করো আমার নাম, ঠিক আছে, যখন আমরা লিখতে যাব তখন আমাদের কিছু ক্যারেক্টার নিয়ে লিখতে হয়। তো এরকম যখন একটি সিঙ্গেল ক্যারেক্টার বা কিছু ক্যারেক্টারের সমষ্টিকে আমরা ব্যবহার করব বা ভেরিয়েবল হিসেবে ব্যবহার করব তখন তাকে আমরা স্ট্রিং ডেটা টাইপ দিয়ে করব। এরপর আছে অ্যারে। তো এই অ্যারে বলার আগে আমি একটু বলে নিই, আমি এই যে প্রথম যে 5টি ভেরিয়েবলের নাম বললাম এগুলো হলো খুব সিম্পল ভেরিয়েবল। তো এরপরে আমাদের আসবে কিছু কম্পাউন্ড ভেরিয়েবল, যেমন অ্যারে, অবজেক্টস অ্যান্ড রিসোর্স। তো এগুলোকে কম্পাউন্ড বলা হয় এই কারণেই, কারণ এই ভেরিয়েবলগুলি যখন কাজ করে তখন এই ভেরিয়েবলের মধ্যেও আমরা কিছু সিম্পল ভেরিয়েবল ইউজ করতে পারি, তার জন্য এগুলোকে কম্পাউন্ড ভেরিয়েবল বলে। তো এই ভেরিয়েবলগুলো নিয়ে আমরা কিছু প্রোগ্রামের মাধ্যমে দেখে নিই যে কী করে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে হয়, কী করে ভেরিয়েবলের একটি ক্যালকুলেশন হয়, কী করে সেই ক্যালকুলেটেড ভেরিয়েবলের মান আমরা প্রিন্ট করে দেখাতে পারি। তা চলো দেখতে থাকো। তাহলে আমরা প্রোগ্রামিং করার আগে জ্যাম কন্ট্রোল প্যানেলকে স্টার্ট করে দিতে হবে। তাহলে আমি স্টার্টে গিয়ে জ্যাম লিখে দিচ্ছি। জ্যাম কন্ট্রোল প্যানেল এন্টার করলে এখান থেকে অ্যাপাচি এবং মাইএসকিউএল মডিউলকে স্টার্ট করে দেব। স্টার্ট হয়ে গেলে আমি মিনিমাইজ করে দিচ্ছি। এবার আমি ব্রাউজার ওপেন করে নিই। ওপেন করার পরে এখান থেকে আমি জ্যাম কন্ট্রোল প্যানেল
এখানে লোকাল হোস্ট লিখে এন্টার দিচ্ছি। এখানে আমাদের ডিফল্ট যে পেজ আছে সেটাই বেরোচ্ছে। তো আমি এখানে একটা নতুন করে পেজ তৈরি করে নিচ্ছি। আমি নোটপ্যাড দিয়ে লিখছি, ওটাকে মিনিমাইজ করে নিলাম। নোটপ্যাড করার জন্য স্টার্ট, এখানে গিয়ে নোটপ্যাড ওপেন করে নিই, নোটপ্যাড। আচ্ছা, এটার ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই, ফরম্যাট ফন্ট, এখান থেকে এটাকে 18 করে দিচ্ছি। ওকে। আচ্ছা, এবার আমি একটা PHP ফাইল তৈরি করে নিই। HTML হেড টাইটেল, এখানে দিচ্ছি Class-3 ভ্যারিয়েবল, head close, body style, body close, HTML। এবার এখানে আমি PHP করার জন্য PHP ট্যাগ ইউজ করছি, PHP। আচ্ছা, এবার এখানে আমি দিচ্ছি প্রথমে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তো আমি প্রথমে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটা হচ্ছে ইন্টিজার। তো আমি এখানে দিই $চিহ্ন var1, আমি এখানে মান দিয়ে দিই ডিফল্ট মান 5, সেমিকোলন ক্লোজ। আমি আরেকটি ভেরিয়েবল নিয়ে নিচ্ছি var2 ইকুয়াল টু 5, না এটা 2 নিচ্ছি, 2 সেমিকোলন। এবার একটি ভেরিয়েবল নিচ্ছি $var3 ইকুয়াল টু, এর আমি কোনো মান নিচ্ছি না, আমি এখানে ব্ল্যাঙ্ক রেখে দিচ্ছি, ডবল ইনভার্টেড কমা দিয়ে। এটা কিন্তু স্ট্রিং হিসাবে অ্যাড হচ্ছে, যেহেতু আমি এখানে কিছু বসাইনি। আর আমি যদি ইন্টিজার হিসেবে বসাম তাহলে 0 বসাতে হতো। তাহলে এখানে আমি ইনভার্টেড কমা লিখে দিচ্ছি, না এটা ব্ল্যাঙ্ক নিয়ে দিই। আমরা var3 যে ভেরিয়েবলটা নিয়েছি সেটাকে আমরা ক্যালকুলেশন করে বের করব, অর্থাৎ var1 এবং var2 যে যোগ করে যে ফলটা হবে বা যে রেজাল্টটা হবে সেটা আমরা var3-তে দেবো। তাহলে আমি এখানে লিখে দিই $var3 ইকুয়াল টু $var1 যোগ $var2 সেমিকোলন। এবার আমি এটাকে প্রিন্ট করছি, এখানে দিচ্ছি ইকো, আমি দিচ্ছি var3 ইকুয়াল টু, তোমরা জানো এখানে ফুল স্টপ দিয়ে আমরা ভারের নাম ভেরিয়েবলের নামটা লিখে দেবো, var কি আছে 3 সেমিকোলন। আচ্ছা, এখানে একটি আমি যদি আবার শেষে বিআর অ্যাড করতে চাই তাহলে আমাকে আবার ডলার নিয়ে ইনভার্টেড কমা বিআর ইনভার্টেড কমা ক্লোজ সেমিকোলন। এবার এটাকে আমি সেভ করছি, ফাইল সেভ। আমি এটাকে সি ড্রাইভে যে আমাদের যে htdocs ফোল্ডার আছে সেখানে করব। তাহলে দিস পিসি, এখান থেকে সি ড্রাইভ থেকে জ্যাম, এখান থেকে আমাদের htdocs থেকে এখানেই আমি সেভ করবো, সরি htdocs-ই সেভ করবো। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি class3.php। এটাকে সেভ অ্যাজ টাইপকে অল ফাইলস করে দিলেও হয়, না করলেও হয়, এর আগেই বলেছি সেভ। আচ্ছা, এবার আমি ব্রাউজার খুলে আমার class3.php পেজটাকে ওপেন করে দেখি। তাহলে এখানে var3-র মান আসলো 7। তা আমরা একবার দেখে নিই যে আমি এখানে যে কাজটা করেছি। আচ্ছা, এটাকে জুম করে বড় করে নিই, var3 ইকুয়াল টু 7। তাহলে আমি এখানে যে কাজটা করেছি যে var1 5, var2 হচ্ছে 2 এবং var3-কে আমি প্রথমে ব্ল্যাঙ্ক নিয়েছিলাম এবং আমি এই var3-কে ক্যালকুলেশন করে ইকো দিয়ে সেটাকে প্রিন্ট করে দেখালাম। এবার আমি যদি এখানে এই var2-কে ডাবলস হিসাবে ব্যবহার করি তাই 2.505 দিয়ে দিচ্ছি। এবার একে ফাইল দিয়ে সেভ করছি। তাহলে এবার এখানে এটাকে রিফ্রেশ করছি, তাহলে কত আসলো 7.505। তাহলে একটা জিনিস এখানে লক্ষ্য করো, আমি এর আগে একবার বলেছিলাম যে PHP নিজের প্রয়োজন মতো সে ভেরিয়েবল টাইপকে
বেছে নিতে পারে। তাহলে এখানে দেখো আমি প্রথমে var3কে যেহেতু আমি ইনভাইটেড কমার মধ্যে লিখেছি, তাহলে এটা অ্যাকচুয়ালি স্ট্রিং হিসাবে ব্যবহৃত হয়েছিল। তো তারপর আমি এটাকে কি করলাম, এটাকে আমরা ইন্টেজার হিসাবে ব্যবহার করেছিলাম আমি যখন 5 এবং 2 লিখেছিলাম। কিন্তু এবার আমি লিখেছি 2.505, অর্থাৎ var2 হচ্ছে ডাবলস এবং var1 হচ্ছে ইন্টেজার, এবং আমার var3 যে রেজাল্টটা আসলো সেটা কিন্তু ডাবলসে আসলো। তাই আমার এখানে এবার var3 যেটা আছে সেটা কিন্তু ডাবলস হয়ে গেল। তো বুঝতে পারলে আমার লাস্ট যে কথাটা আমি তোমাদেরকে বলেছিলাম, তো সেটা এখানে একটু ক্লিয়ার করে দিলাম। আর এবার দেখো আমি একটি স্ট্রিংকে কি করে প্রিন্ট করব। আমি একটি ভেরিয়েবল নিয়ে নিই, ভেরিয়েবল নিচ্ছি var str1 ইকুয়াল টু দিয়ে লিখলাম I love PHP। এবার যদি আমি স্ট্রিংকে প্রিন্ট করি, আচ্ছা এটা কিন্তু আমার প্রিন্ট হবে না, আমি একবার সেভ করে দেখে নিই, সেভ রিফ্রেশ, এখানে কিন্তু প্রিন্ট হয়নি। তাহলে এখানে এবার দেখি ডলার নয়, আমি ইকো দিয়ে প্রিন্ট করব, ইকো $str1 ইনভাইটেড কমা ক্লোজ। আমি যদি এরপরে বিআর অ্যাড করতে চাই, তাহলে আমরা জানি ফুল স্টপ ইনভাইটেড কমার ভেতরে বিআর স্ল্যাশ ইনভাইটেড কমা ক্লোজ করে সেমিকোলন সেভ। এবার একে এই পেজে এসে রিফ্রেশ করে দেখে নিচ্ছি, তাহলে আই লাভ পিএইচপি চলে আসলো। তাহলে আমরা এখানে ইন্টেজার, ডাবলস এবং স্ট্রিং কি করে ডিফাইন করলাম, প্রথমে ডিক্লেয়ার করলাম, এবং তারপরে সেটাকে কি করে প্রিন্ট করলাম সেটা দেখালাম। এবার এই যে আমরা যে ভেরিয়েবলগুলো প্রিন্ট করলাম, এটারই আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আমরা ইকো দিয়ে যখন কোনো কিছু নর্মালি লিখি, তখন ডবল ইনভাইটেড কমা দিয়ে লিখলেও হয়। আমি এখানে লিখছি টেস্ট ইকো উইথ ডাবল কোটেশন দিয়ে দিলাম। এবার আরেকটি নিচ্ছি, একেও একটি বিআর দিয়ে দিই, ইকো টেস্ট ইকো উইথ সিঙ্গেল কোটেশন। আমি কোটেশনগুলো লিখছি না, এমনি দিয়ে দিচ্ছি, এরপরে আরেকটি দেখাবো বলে। এখানে সিঙ্গেল কোটেশন দেবো, সিঙ্গেল কোটেশন দিয়ে দিলাম। এবার ফাইলে গিয়ে সেভ, তাহলে এবার এখানে রিফ্রেশ, তাহলে আমার দুটোই প্রিন্ট হচ্ছে। তো এবার এখানে যদি আমি একটা ডিফারেন্স দেখাচ্ছি সিঙ্গেল আর ডাবল কোটেশনের। আমরা যদি কোনো ভেরিয়েবলকে, সাপোজ এই str1কে আমরা এটাকে কপি করে নিচ্ছি, কপির দরকার নেই, এমনি ম্যানুয়ালি লিখে দিই, এই test1-এর ভেতরে লিখি ডাবল, এখানে ইকুয়াল দিয়ে আমি যদি লিখে দিই $str1, এটা আমার ভেরিয়েবল নেম। তো দেখি এখানে কোনটাতে কাজ করে, তাহলেই তোমরা তফাৎটা বুঝে যাবে ডাবল ইনভাইটেড কমা এবং সিঙ্গেল ইনভাইটেড কমা দিয়ে এই ইকো লেখার ডিফারেন্সটা। ফাইল সেভ, তাহলে দেখো প্রথমটাতে আমাদের চলে আসলো আই লাভ পিএইচপি, কিন্তু দ্বিতীয়টা যেটা লিখেছি সেখানে আসেনি। তাহলে আমরা যদি সিঙ্গেল ইনভাইটেড কমা মধ্যে কোনো ভেরিয়েবল নেম সরাসরি লিখে দিই, তাহলে সেটা প্রিন্ট হবে না। কিন্তু ডাবল ইনভাইটেড কমার ভেতরে আমরা সরাসরি ভেরিয়েবল নাম লিখলে সেই ভেরিয়েবলের মান কিন্তু প্রিন্ট হয়ে যায়। তাহলে তোমরা বুঝে গেলে যে ডাবল ইনভাইটেড কমা এবং সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে ডিফারেন্সটা। তাহলে তোমরা বুঝতে পারলে যে ভেরিয়েবল আমরা কী করে ব্যবহার করব। তো এবার আসি কনস্ট্যান্ট কী করে ব্যবহার করব। তো আমরা ভেরিয়েবল যেমন ডলার চিহ্ন দিয়ে নাম দিয়ে একটি ইকুয়াল দেওয়ার পরে তার মান দিয়ে দিতাম, তো এভাবে কিন্তু আমরা কনস্ট্যান্ট ব্যবহার করতে পারবো না। কনস্ট্যান্ট ব্যবহার করার জন্য একটি ডিফাইন ফাংশন আছে, ডিফাইন লিখে ফার্স্ট ব্র্যাকেট, তার ভেতরে আমাদেরকে কনস্ট্যান্টের নাম এবং ভ্যালু লিখতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো এই ডিফাইন ফাংশনের মাধ্যমে আমাদেরকে কনস্ট্যান্ট ইউজ করতে হবে। আর কনস্ট্যান্টগুলি একবার ডিফাইন হয়ে গেলে আমাদের এই প্রোগ্রামের ভেতরে আর কখনোই সেটাকে চেঞ্জ করা যাবে না। তাহলে চলো একবার দেখে নিই যে এই কনস্ট্যান্ট আমরা কি করে ব্যবহার করি। আমরা এখানে কনস্ট্যান্ট ব্যবহার করার জন্য ডিফাইন ফাংশন ব্যবহার করব। তাই আমি প্রথমে ডিফাইন ফাংশনের মাধ্যমে একটি কনস্ট্যান্টকে
লিখে নিচ্ছি, ডিফাইন ফার্স্ট ব্র্যাকেট ইনভার্টেড কমায় কনস্ট্যান্টের নাম, আমি দিলাম কন নেম, কমা দিয়ে আবার ইনভার্টেড কমায় তার মান লিখতে হবে। আমি দিচ্ছি এক্সাম্পল অফ কনস্ট্যান্ট ব্র্যাকেট ক্লোজ সেমিকোলন। তাহলে আমি কন নেম নামে একটি কনস্ট্যান্ট নেম ডিফাইন করে দিলাম। এবার এটাকে প্রিন্ট করার জন্য আমাকে কনস্ট্যান্ট নেম সরাসরি লিখে দিতে হবে, এখানে কোনো ডলার চিহ্ন দেওয়ার দরকার নেই। দিয়ে এটাকে ফাইল সেভ, এখানে এসে রিফ্রেশ করে দেখে নিন, তাহলে এখানে চলে এসছে এক্সাম্পল অফ কনস্ট্যান্ট। এই ভিডিওর মাধ্যমে আমি ভেরিয়েবল এবং কনস্ট্যান্ট কি করে ব্যবহার করবো আমার প্রোগ্রামে সেটা দেখালাম। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আর যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো। আর এই ভিডিওগুলি দেখতে থাকো, বাংলাতে PHP শিখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, শিখতে থাকো। ধন্যবাদ।